বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং পরিবারের সাথে বাড়িতে অবস্থান করছো এবং এই করোনাকালীন সময়ে সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বিপণন পরিচিতি। আজকে আমরা পার্ট 2 হতে আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পার্ট 1 থেকে আলোচনা করেছিলাম। প্রথমেই আমি আমার সংক্ষিপ্ত পরিচিতি পর্বটা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন, প্রভাষক, উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন, শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। মোবাইল 019177655025। শিক্ষণফল: আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা বিপণনের মৌলিক ধারণা পাবে এবং বিপণনের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। বিপণনের মৌলিক ধারণাসমূহ, আসলে বিপণনের মৌলিক ধারণা বলতে বোঝানো হচ্ছে যে বিপণন মূলত কোন কোন বিষয় নিয়ে কাজ করে বা কোন কোন বিষয়গুলো বিপণনের আওতাভুক্ত। তো আমরা চলো দেখে নেই বিপণনের মৌলিক ধারণা কোনগুলো, বিপণনের মৌলিক ধারণাসমূহ কোনগুলো। অলরেডি ইতিমধ্যে তোমরা কিন্তু বিপণনের সংজ্ঞার মধ্যে এই ধারণাগুলো পেয়েছো, তারপরেও এখন আমরা বিস্তারিত একটু আলোচনা করব। তো প্রথমেই যেটা আসতেছে সেটা হচ্ছে প্রয়োজন, অভাব ও চাহিদা। 2 নম্বর হচ্ছে বিপণন অর্পণ, পণ্য, সেবা ও অভিজ্ঞতা, ভ্যালু ও সন্তুষ্টি। তো বিনিময়, লেনদেন ও সম্পর্ক। পঞ্চম যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে বাজার। তো এগুলো হচ্ছে মূলত বিপণনের মৌলিক ধারণা। প্রথম হচ্ছে একদম বিপণনের মৌলিক ধারণার প্রথমেই হচ্ছে প্রয়োজন, অভাব ও চাহিদা। তারপর হচ্ছে বিপণন অর্পণ। বিপণন অর্পণগুলোর মধ্যে আছে পণ্য, সেবা ও অভিজ্ঞতা। বিপণন অর্পণ হচ্ছে যেগুলো বাজারে উপস্থাপন করা হয়, এগুলো হচ্ছে বিপণন অর্পণ। ভ্যালু ও সন্তুষ্টি, বিনিময়, লেনদেন ও সম্পর্ক এবং বাজার। এবার আমরা একটু প্রত্যেকটারই একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রয়োজন, অভাব ও চাহিদা। প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে যে উপযোগ আছে এমন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। এখন উপযোগ আছে তার মানে কি, যে এমন কোনো কিছু যার অভাব পূরণ করার ক্ষমতা আছে, এইরকম যে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি হলেই সেটাকে আমরা প্রয়োজন বলবো। মনে করো তোমার এখন একটা মোবাইল ফোন দরকার, তুমি মনে মনে ভাবছো যে আমার একটা মোবাইল ফোন হলে খুব ভালো হতো। তো এটা কি, তোমার কিন্তু এটা একটা অভাব বোধ করছো, মানে একটা মনে করছো যে আমার এটা দরকার। তো তোমার যে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করছো নিজেকে, এটাই হচ্ছে প্রয়োজন। যেমন একজন ব্যক্তির যখন ক্ষুধা পায় তখন সে নিজেকে খাবার থেকে বঞ্চিত মনে করে, এরূপ অনুভূতি হলো প্রয়োজন। তো যখন আমাদের ক্ষুধা লাগে তখন আমরা কি মনে করি, যে আসলে আমার এই সময় যদি খাবার থাকতো তাহলে আমি ক্ষুধাটা নিবারণ করতে পারতাম, তখন আমি নিজেকে খাবার থেকে বঞ্চিত মনে করি। তো এগুলো হচ্ছে প্রয়োজন, কোনো কিছু মানে উপযোগ আছে এমন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি প্রয়োজন। অভাব, অভাবটা আসলে কি? প্রয়োজন যখন ভোক্তার সমাজ ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে মূর্ত ধারণায় আবর্তিত হয় তখন তাকে অভাব বলা হচ্ছে প্রয়োজন যখন একটা ব্যক্তির নিজস্ব সমাজ এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় তখন তাকে আমরা অভাব বলবো। উদাহরণস্বরূপ বলা যায় একজন বাঙালির ক্ষুধা লাগলে সে ক্ষুধা নিবারণ করার জন্য ভাত, মাছ ও রুটি খোঁজে। আমাদের ক্ষুধা লাগলে আমরা কি করি? আমরা ভাত, মাছ অথবা রুটি খুঁজি, যে বা অন্য কোনো ফলমূল খুঁজি। এটাই কিন্তু আমরা প্রথমেই কিন্তু আমরা ভাত, মাছ এবং যেটা রুটি, এগুলো দ্বারা ক্ষুধা নিবারণ করার চেষ্টা করি। কিন্তু একজন আমেরিকানের ক্ষুধা পেলে সে বার্গার, হটডগ জাতীয় ফাস্টফুড খোঁজে। একজন আমেরিকান কিন্তু সে কিন্তু ভাত, মাছ খোঁজে না, সে কী করে? ফাস্টফুড জাতীয় খাবার খোঁজে। তো এগুলো কি আসলে, মানে আমাদের সমাজ ও সংস্কৃতিটা এরকমভাবেই গড়ে উঠেছে যে আমরা ক্ষুধা লাগলেই আমাদের ভাত, মাছের কথা মনে পড়ে যায়। কিন্তু একজন আমেরিকানের তাদের যে সমাজ সংস্কৃতি, তারা সমাজ সংস্কৃতির দ্বারা তাদের অভাবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাদের অভাবটা, তাদেরও ক্ষুধা পেলে তারাও কিন্তু ক্ষুধাটা নিবারণ করছে, কিন্তু নিবারণের মাধ্যমটা হচ্ছে ভিন্ন।
আমরা ক্ষুধা নিবারণ করছি ভাত মাছ দ্বারা, তারা ক্ষুধা নিবারণ করছে ফাস্টফুড দ্বারা। এটা আসলে মূলত এক একজনের এক এক দেশের সমাজ ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়েছে। সমাজ ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে তাদের যে প্রয়োজনগুলো এটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু প্রয়োজন কিন্তু একই। প্রয়োজনটা কি? সেও ক্ষুধা, তার যে ক্ষুধা লাগছে এই ক্ষুধা থেকে বঞ্চিত মনে করছে, কোনো কিছু খাবার থেকে বঞ্চিত মনে করছে। আবার একজন বাঙালিও ক্ষুধা নিবারণের জন্য কোনো খাবার থেকে নিজেকে বঞ্চিত মনে করছে, কিন্তু এটা তাদের যে এই বঞ্চিত মনে করছে, কিন্তু এই প্রয়োজনটাকে মেটানোর জন্য যে যা দরকার এটা নির্ভর করে হচ্ছে একটা সমাজ ও সংস্কৃতি দ্বারা। এক এক দেশের সমাজ ও সংস্কৃতি এক এক রকম, এবং সেই অনুযায়ী কিন্তু তোমার এই ক্ষুধা নিবারণ হয়। চাহিদা, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত পণ্য বা সেবা কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। এখানে বলা হচ্ছে যে কোনো কিছু পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হবে এবং ওই কাঙ্ক্ষিত পণ্য বা সেবা কেনার সামর্থ্য থাকতে হবে। তার মানে কি, তুমি কোনো কিছু, তোমার চাহিদা থাকতে হবে যে এটা আমার দরকার, এটা থাকতে হবে, এবং সেই পণ্যটা কেনার জন্য তোমার সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে, তার মানে অর্থ থাকতে হবে। এবং শুধু অর্থ থাকলেই হবে না, সেই অর্থটা ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে, তখনই আমরা তাকে চাহিদা বলবো। অর্থাৎ অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। আর ক্রয় ক্ষমতার শর্তগুলোই কি, যে ক্রয় ক্ষমতার শর্তই হচ্ছে যে তোমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং কাঙ্ক্ষিত পণ্য বা সেবাটি কেনার সামর্থ্য তোমাকে থাকতে হবে, এবং সেই অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে। এই তিনটা যখন শর্ত পূরণ হবে তখনই আমরা সেটাকে চাহিদা বলবো। মনে করো তোমার একটা প্রাডো গাড়ি কেনার ইচ্ছা আছে, এখন এটা কিন্তু একটা ইচ্ছা তোমার, কি তো এই ইচ্ছাটা কখন চাহিদায় রূপান্তরিত হবে? যখন তোমার কাছে সেই প্রাডো গাড়ি কেনার জন্য পর্যাপ্ত অর্থ তোমার কাছে থাকবে, এবং সেই অর্থটা ব্যয় করার ইচ্ছাও তোমার থাকবে, তখনই কিন্তু সেটা চাহিদা হবে। তাছাড়া কিন্তু সেটাকে আমরা চাহিদা বলতে পারবো না। তো আমাদের প্রথম যেটা পয়েন্ট ছিল যে প্রয়োজন, অভাব ও চাহিদা। আমাদের 2 নম্বর পয়েন্টটা ছিল বিপণন অর্পণ। বিপণন অর্পণের মধ্যে আমরা জানি যে পণ্য, সেবা ও অভিজ্ঞতা। পণ্যটা কি? এটা আমরা কিন্তু, তোমরা জানো যে মানুষের প্রয়োজন ও অভাব পূরণে সক্ষম এমন যা কিছু বাজারে পাওয়া যায় তাই পণ্য। এক কথায় যেটা, যার মধ্যে মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করার ক্ষমতা আছে এমন সব কিছুই পণ্য। তার মানে কি, আমরা বাজারে যা কিছু দেখি সবই পণ্য। আমরা পণ্য বলতে যা বুঝি তার বাহিরের ব্যক্তি, স্থান, সংগঠন, সেবা এবং ধারণাও পণ্যের অন্তর্ভুক্ত। দেখো একটা জিনিস এখানে খেয়াল রাখো, যে আমরা যেটা পণ্য মনে করি যে শুধুমাত্র যেটা খাওয়া যায়, যেটা দ্বারা অভাব পূরণ করা যায়, বা কলম, বই, খাতা, চাউল, ডাউল, এগুলোই পণ্য। কিন্তু আসলে এর বাইরেও কিন্তু একটা ব্যক্তিও কিন্তু পণ্য, একটা স্থান সেটাও পণ্য, একটা সংগঠন, সেবা, এগুলো সবই পণ্য। কীভাবে? যে একটা স্থানও কিন্তু কোনো না কোনোর অভাব পূরণ করছে। মনে করো একটা কমিউনিটি সেন্টার, একটা জায়গা, সেই জায়গাটা কি একটা অভাব পূরণ করে না? একটা মানুষের বাড়িতে যদি জায়গা না থাকে, সে তার অনুষ্ঠানগুলো কোথায় করবে? তার অনুষ্ঠানগুলো সে কোনো একটা কমিউনিটি সেন্টারে করবে, তো একটা জায়গাতে করবে। তো এই স্থানটাও কি একটা পণ্য, সেবা, এগুলো হচ্ছে পণ্য। তো এই জন্য শুধুমাত্র যে যা দৃশ্যমান যেগুলো আছে, যেমন চাউল, ডাউল, তেল, লবণ, বই, খাতা, কলম, এর বাইরে ব্যক্তিও হতে পারে, স্থানও হতে পারে, সংগঠন হতে পারে, সেবাও হতে পারে, এ সব কিছুই পণ্যের অন্তর্ভুক্ত। সেবা, সেবাটা কি? অস্পর্শনীয় এবং মালিকানায় পরিবর্তন আসে না এমন যা কিছু বাজারে উপস্থাপন করা হয় তাকে সেবা বলে। বলা হচ্ছে অস্পর্শনীয়, যাকে স্পর্শ করা যায় না, এবং মালিকানায় কোনো পরিবর্তন আসে না এমন যা কিছু বাজারে উপস্থাপন করা হয় তাকে সেবা বলে। অর্থাৎ সেবা শনাক্তকরণযোগ্য হলেও এটি দেখা বা স্পর্শ করা যায় না। মানে সেবাকে তুমি শনাক্ত করতে পারবে, কিন্তু এটাকে দেখা যায় না এবং স্পর্শ করা যায় না। যেমন পর্যটন কেন্দ্র, বিনোদনমূলক স্থান, সমুদ্র সৈকত, বিউটি পার্লার প্রভৃতি হচ্ছে সেবার উদাহরণ। এখন তুমি বিউটি পার্লারে যাও, গিয়ে চুল কেটে নিয়ে চলে আসো, বা তোমার কি বলে, বিউটি পার্লারে চুল কাটা, বা তুমি একটু ফেসিয়াল করে আসলা, এটা কিন্তু ওই মালিকটাকে কিন্তু তুমি নিয়ে আসতে পারবে না। সে কি করবে? তোমাকে একটা সেবা দিবে, সেই সেবাটার বিনিময়ে তুমি তাকে অর্থ প্রদান করবে। বা তুমি সমুদ্র সৈকতে বেড়াইতে গেছো, এখানে বেড়াতে যাওয়ার পরে ওইখানে যে তোমার খরচটা হবে, এই খরচটা কিন্তু
তুমি কি শুধু ওইখানে দেখে আসবে, ওইখান থেকে কিন্তু সমুদ্র সৈকত থেকে কোনো কিছু নিয়ে আসতে পারতেছো না। তো এগুলো হচ্ছে সবই কি সেবা, যেটার কোনো মালিকানার পরিবর্তন হবে না। শুধুমাত্র কি সেটাকে শনাক্তকরণ করতে পারবে যে হ্যাঁ এটা অনেক সুন্দর, বা এখানে যে আমি সেবাটা পাইছি সেবাটা অনেক ভালো, এটাই করতে পারবে। বা ডাক্তারের সেবা, ডাক্তারের পরামর্শ, তো এখানে ডাক্তারের কাছ থেকে তুমি কি পাচ্ছ? পরামর্শ পাচ্ছ, ডাক্তার তোমাকে উপদেশ দিবে বা ডাক্তার তোমার রোগ নির্ণয় করবে। এগুলো সবই হচ্ছে সেবার অন্তর্ভুক্ত। অভিজ্ঞতা, অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতা বলতে কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞানকে বোঝায়। অন্যভাবে বলতে গেলে কোনো একটি কাজের মাধ্যমে জ্ঞান এবং দক্ষতা অর্জন করাকে অভিজ্ঞতা বলে। একজন ব্যক্তি যখন একটা কাজ দীর্ঘদিন যাবৎ করে তখন কিন্তু ওই কাজের উপর তার একটা ভালো অভিজ্ঞতা অর্জন হয়। আর এই অভিজ্ঞতাগুলোই বর্তমানে কি করছে মানুষ? বিক্রি করছে। হ্যাঁ, যার যে বিষয়ে যত অভিজ্ঞতা আছে সে তার সেই অভিজ্ঞতাগুলো অন্যকে শেয়ার করছে এবং অন্যকে তার অভিজ্ঞতার মাধ্যমে অন্যকে পরামর্শ দিচ্ছে, বিনিময়ে তার কাছ থেকে একটা অর্থ নিচ্ছে। বর্তমানে অনেক নামি দামি প্রতিষ্ঠান পণ্য এবং সেবার পরিবর্তে অভিজ্ঞতা বিক্রির চেষ্টা করছে। যেমন হিমালয় পর্বতের চূড়ায় ওঠার অভিজ্ঞতা, চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা ইত্যাদি। এরা কি করে? তোমার হিমালয় পর্বতে চূড়ায় ওঠার অভিজ্ঞতা, তারা হিমালয় পর্বতে কিভাবে উঠতে হয়, কিভাবে উঠলে তোমার খরচটা কম হবে এবং তোমার রিস্কটা কম হবে, এই বিষয়গুলো নিয়ে তারা তোমাকে একটা পরামর্শ দিবে, বিনিময়ে তারা কি করবে? তোমার কাছ থেকে একটা অর্থ নেবে। তাহলে এগুলো সবই কি হচ্ছে? এগুলো হচ্ছে অভিজ্ঞতা। ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। 3 নম্বর আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। তো ক্রেতা ভ্যালুটা কি? কোনো পণ্য ও সেবা ভোগ বা ব্যবহারের মাধ্যমে একজন ক্রেতা যে সুবিধা পায় এবং এর জন্য যে অর্থ ব্যয় হয়, এই দুইয়ের পার্থক্যই হলো ক্রেতা ভ্যালু। বলা হচ্ছে যে একজন ক্রেতা কোনো পণ্য বা সেবা ভোগ বা ব্যবহার করে যে সুবিধাটা পায় এবং এর জন্য সে যে পরিমাণ অর্থ ব্যয় করে, এই দুইয়ের পার্থক্যই হলো ক্রেতা ভ্যালু। মনে করো তুমি 10 টাকা দিয়ে একটা কলম কিনলা। এখন এই কলমটা ব্যবহার করার ফলে যে সুবিধাটা পেলে এবং ওই কলমের জন্য যে 10 টাকা ব্যয় করছো, এই দুইটার পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু। যেমন কেউ একজন তিব্বত গামাচি পাউডার ব্যবহার করে যে সুবিধা ভোগ করলো এবং এর জন্য যে অর্থ ব্যয় করলো, এই দুইয়ের পার্থক্যকেই ভ্যালু বলে। ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা সন্তুষ্টিটা কি? প্রত্যাশার সাথে অর্জিত সুবিধার তুলনা করে ভোক্তার মধ্যে যে আনন্দের অনুভূতি হয় তাকে সন্তুষ্টি বলে। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে ক্রেতা অসন্তুষ্ট হয়। মনে করো তুমি সেই কলমটা, আগের আমি যেটা বলছিলাম 10 টাকা দিয়ে একটা কলম কিনলা, তো কলমটা কেনার আগে তুমি প্রত্যাশা করেছিলে যে কলমটা অনেক সুন্দর লিখবে, কলমের কালিটা চিকন হবে এবং অনেক সুন্দর মসৃণভাবে লিখবে। তো এটা তোমার প্রত্যাশা ছিল। এখন কলমটা কেনার পরে যদি তুমি ওই রকমই পাও বা তার চেয়ে একটু ভালো পাও, তাহলে কিন্তু তুমি সন্তুষ্ট হবে যে না, কলমটা ব্যবহার করে আমি অনেক ভালো ফল পেয়েছি, তাহলে তুমি সন্তুষ্ট হবে। আর যদি তুমি প্রত্যাশা করেছিলে যে কলমটা চিকন লিখবে এবং অনেক মসৃণ লিখবে, কিন্তু কলমটা অনেক মোটা লিখলো এবং মসৃণ হলো না লেখাগুলো, তখন কি করবে? এটা কিন্তু তোমার প্রত্যাশার সাথে হলো না, বা তুমি যা প্রত্যাশা করেছিলে তার চাইতেও কম হলো, তাহলে তখন তুমি কি করবে? তখন তুমি অসন্তুষ্ট হবে। যেমন কেউ একজন মনে করো পন্ডস ক্রিম থেকে প্রত্যাশা করে যে সে 4 সপ্তাহের মধ্যে ফর্সা হয়ে উঠবে। এক্ষেত্রে সে যদি 3য় সপ্তাহের পর সত্যিই ফর্সা হয়ে ওঠে, তাহলে সে অবশ্যই ওই পণ্যের প্রতি সন্তুষ্ট থাকবে। মানে তুমি চিন্তা করছিলে একটা পন্ডস ক্রিম ব্যবহার করতেছো যে না 4 সপ্তাহ পর আমি ফর্সা হব, কিন্তু তুমি যদি দেখো যে 3য় সপ্তাহ পরে যদি দেখো যে না কিছুটা ফর্সা হচ্ছ, তাহলে কিন্তু তুমি ওই পণ্যের প্রতি সন্তুষ্ট থাকবে। আর যদি দেখো যে না 3য় সপ্তাহ চলে যাচ্ছে তারপরেও কোনো পরিবর্তন নেই, তাহলে কিন্তু তুমি ওই পণ্যের প্রতি অসন্তুষ্ট হবে এবং পরবর্তীতে ওই পণ্যটা আর ব্যবহার করবে না। বিনিময়, লেনদেন এবং সম্পর্ক। বিনিময় কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের কাছ থেকে প্রত্যাশিত পণ্য বা সেবা গ্রহণ করাকে বিনিময় বলে। বিনিময়ের প্রধান শর্ত হলো আদান প্রদান, অর্থাৎ কোনো কিছু প্রদানের মাধ্যমে কাউকে কোনো কিছু দিলে বিনিময়ে তার কাছ থেকে কোনো পণ্য বা সেবা গ্রহণ করলে, এটাই হচ্ছে বিনিময়। লেনদেন আর্থিক মূল্য আছে এমন পণ্য ও সেবা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিনিময় সংঘটিত হলে তাকে লেনদেন বলে। অর্থাৎ বিনিময়টাই লেনদেন কখন? যদি তার আর্থিক মূল্য থাকে, আর আর্থিক মূল্য না থাকলে আমরা তাকে লেনদেন বলবো না।
তাহলে আমরা বলতে পারি যে সকল লেনদেনই কি বিনিময়, কিন্তু সকল বিনিময় কিন্তু লেনদেন না। লেনদেনের ক্ষেত্রে আর্থিক মূল্যের বিষয়টি অধিক গুরুত্ব পায়। সম্পর্ক ভিত্তিক বিপণন। সম্পর্ক ভিত্তিক বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিপণনের সাথে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। বিপণনে জড়িত বিভিন্ন পক্ষসমূহ হলো ক্রেতা, বিক্রেতা, সরবরাহকারী, পরিবেশক ইত্যাদি। তার মানে এখানে কি করা হচ্ছে যে বিপণনের সাথে যে সকল পক্ষ জড়িত আছে তাদের সবার সাথে একটা সুসম্পর্ক রক্ষা করা হয়, সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি করা হয়, এবং এই সুসম্পর্ক তৈরির মাধ্যমে কি করা হয়, দীর্ঘমেয়াদী বিপণন করা হয় বা দীর্ঘমেয়াদী সম্পর্কের মাধ্যমে তাদের বিপণন কার্যাবলীগুলো সহজে সংগঠিত করা যায়। আমাদের 5 নম্বর পয়েন্টটা হচ্ছে বাজার। বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান ক্রেতা ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি। যারা বর্তমানে পণ্যটি ক্রয় করছে তারা হলো বর্তমান ক্রেতা, আর যারা ভবিষ্যতে পণ্যটি ক্রয় করবে বা ক্রয় করার সম্ভাবনা আছে তারা হলো ভবিষ্যৎ ক্রেতা। তাহলে বাজারটা হচ্ছে, আমরা যেরকম বাজার মনে করি যে একটা জায়গা যেখানে ক্রয় বিক্রয় হয়, এটাকে আমরা সাধারণ অর্থে বাজার মনে করি, কিন্তু মার্কেটিংয়ের ভাষায় বাজারটা হচ্ছে কোনো পণ্যের বর্তমান ক্রেতা এবং ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি। মনে করো অ্যাপাচি আরটিআর গাড়ি, অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল বর্তমানে যারা ব্যবহার করছে এরা হচ্ছে বর্তমান ক্রেতা, আর ভবিষ্যতে যারা পণ্যটা অ্যাপাচি আরটিআর কিনবে বা ভবিষ্যতে কেনার সম্ভাবনা আছে তারা হচ্ছে অ্যাপাচি আরটিআরের ভবিষ্যৎ ক্রেতা। তো এই বর্তমান ক্রেতা এবং ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিটাকেই বলা হচ্ছে বাজার। তো এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম এগুলো ছিল কি বিপণনের মৌলিক ধারণা। এবার আমরা দেখব বিপণনের গুরুত্ব। বিপণনের গুরুত্বগুলো আসলে কি কি? বিপণনের গুরুত্ব যদি আমরা চিন্তা করি তাহলে আমরা তিনভাবে বিপণনের গুরুত্বটাকে ব্যাখ্যা করতে পারবো। একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, 2 নম্বরটা হচ্ছে সামাজিক গুরুত্ব এবং 3 নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বগুলো কি কি? একটা হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি। অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টিটা কি? তোমরা জানো যে বিপণন কার্যাবলী সম্পাদন করতে গেলে কি করতে হয়, ভোক্তার কাছে পণ্যটা পৌঁছাইতে হয়, আর ওই ভোক্তার কাছে পণ্যটা পৌঁছাতে গেলে কিন্তু তোমার রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, কলকারখানা এই সব কিছুর কি উন্নয়ন ঘটাতে হয়। আর এই সব কিছুর উন্নয়ন ঘটানোর মাধ্যমে কি করা হয়, অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি করা হয়, অর্থনৈতিক অবকাঠামোটাকে উন্নয়ন করা হয়। পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি। বিপণনের মাধ্যমে কি করা হয়, মানুষের মধ্যে পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি করা হয়। উৎপাদন বাড়াতে সহায়তা। উৎপাদন কিভাবে বৃদ্ধি পাবে? বিক্রয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে। আর আমরা জানি যে বিপণনের মাধ্যমে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা হয়, ফলে উৎপাদনের পরিমাণও বৃদ্ধি করা যায়। উপযোগ সৃষ্টি। বিপণন কি করে? বিপণন উপযোগ সৃষ্টি করে। বিপণন কিভাবে উপযোগ সৃষ্টি করে? আমরা জানি যে বিপণনের মাধ্যমে মানুষের অভাব পূরণ করা হয়। এখানে কি করা হয়, যখন একটা পণ্য বিক্রি করা হয় তখন কিন্তু সত্যগত উপযোগ সৃষ্টি হলো। আমরা জানি ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। আবার একটা পণ্য যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে তখন কি হচ্ছে, স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। আবার একটা পণ্য দীর্ঘদিন যদি গুদামজাতকরণ করে রাখা হয় তখনও কিন্তু সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে। আর এই সকল কাজগুলোই কিন্তু বিপণনের অন্তর্ভুক্ত। এই জন্য বিপণন কি করে, উপযোগ সৃষ্টি করে। শিল্প ও কৃষি উন্নয়ন। বিপণন শিল্প কারখানা কীভাবে উন্নয়ন হচ্ছে, যখন একটা প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তখন ওই প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে এবং মুনাফার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তখন কি হচ্ছে, ওই প্রতিষ্ঠানটা কিন্তু প্রতিষ্ঠানের উন্নয়ন করছে। পাশাপাশি কৃষির কীভাবে উন্নয়ন হয়, তোমরা জানো যে যে কোনো পণ্য উৎপাদন করতে গেলে একটা কাঁচামালের প্রয়োজন হয়, আর এই কাঁচামালটা আসে কোথা থেকে, কৃষিক্ষেত্র থেকে। তো যখন অধিক পরিমাণ কাঁচামালের প্রয়োজন হবে তখন কিন্তু কৃষকের আর্থিক অবস্থারও উন্নয়ন ঘটবে। এই জন্য বলা হচ্ছে যে বিপণন কি করে, শিল্প ও কৃষির উন্নয়ন ঘটায়। জাতীয় আয় বৃদ্ধি। আমরা জানি কোনো দেশের যদি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ওই দেশের জাতীয় আয়ের পরিমাণও বৃদ্ধি পায়। আর যেহেতু বিক্রয়ের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় তাই বলা যায় যে বিপণন কি করে, একটা দেশের জাতীয় আয় বৃদ্ধি করে। অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নটা তোমরা বুঝতেই পারছো যে অর্থনৈতিক উন্নয়ন কখন হবে, যখন একটা দেশের জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, একটা দেশের আমদানির পরিমাণ হ্রাস পাবে এবং রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে, তখনই কিন্তু একটা দেশ অর্থনৈতিকভাবে উন্নয়ন সাধিত হবে একটা দেশের।
তো বিপণনের মাধ্যমে কি হয়? বিপণনের মাধ্যমে একটা দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়, আর যেহেতু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে আমদানির পরিমাণটা হ্রাস পায় এবং রপ্তানির পরিমাণটা বৃদ্ধি পায়। তাই আমরা বলতেই পারি যে বিপণন কি করে? বিপণন তোমার একটা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। তোমাদের পরবর্তী যেটা ছিল সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্বের প্রথম পয়েন্টটাই হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বিপণনের মাধ্যমে কি করা হচ্ছে? বিপণনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। কারণ বিপণনের ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো যুক্ত আছে, যেমন তোমার উৎপাদন বলো, ফ্যাক্টরি, তারপরে তোমার বিপণনের বিক্রয়ের কাজে নিয়োজিত ব্যক্তি, প্রত্যেকটা সেক্টরে কিন্তু বিপণনে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তো বিপণন কি করে? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। জীবনযাত্রার মান উন্নয়ন। বিপণনের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন পণ্য তৈরি করা হচ্ছে, আর এই নতুন নতুন পণ্যগুলো ব্যবহার করে মানুষ তার জীবনযাত্রার মান উন্নয়ন করে। পাশাপাশি বিপণনের মাধ্যমে কি হয়? মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পায়। মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধির ফলেও তার জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। নতুন পণ্যভোগ। যেহেতু বিপণন প্রতিনিয়ত নতুন নতুন পণ্য তৈরি করে এবং মানুষের প্রয়োজন ও চাহিদা খুঁজে বের করে নতুন পণ্য তৈরি করে, সেহেতু কী করে? বিপণনের মাধ্যমে মানুষ নতুন নতুন পণ্য ভোগ করতে পারে। স্বল্প মূল্যে পণ্যভোগ। বিপণনের প্রত্যেকটা বিপণনকারীরই কিন্তু প্রধান লক্ষ্য থাকে যে প্রতিযোগীর চাইতে কম মূল্যে কিভাবে ভালো মানের পণ্য ক্রেতাদেরকে পৌঁছানো যায়। এই জন্য বিপণনের মাধ্যমে স্বল্প মূল্যে ক্রেতারা পণ্য পেয়ে থাকে। সামাজিক কল্যাণ সাধন। বর্তমান সময়ে বা তোমার সমাজ 1990 দশকের পর থেকেই কিন্তু সমাজের কল্যাণ সাধনের জন্য বিপণন কাজ করে। যেমন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিপণনের বা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করে। যেমন তোমার মনে করো বৃক্ষরোপণ অভিযান, বা ধূমপান মৃত্যু ঘটায়, বাল্যবিবাহ রোধ প্রভৃতি বিষয় নিয়ে বিপণনের যে সাথে যারা জড়িত থাকে এরা কাজ করে, ফলে এতে সমাজের উন্নয়ন সাধিত হয়। প্রাতিষ্ঠানিক গুরুত্ব হচ্ছে প্রতিষ্ঠানের ইমেজ বৃদ্ধি। যে প্রতিষ্ঠানের বিপণন কার্যাবলী যত উন্নত বা যে প্রতিষ্ঠানের বিপণন কার্যাবলীগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, এই প্রতিষ্ঠানগুলো তত বেশি তাদের ইমেজ বৃদ্ধি করতে পারে। আমরা যদি ইউনিলিভার, স্কয়ারের কথা চিন্তা করি, তাহলে দেখবে যে এদের বিপণন কার্যাবলীগুলো অনেক বেশি শক্তিশালী, বা বিপণনের সাথে যারা জড়িত আছে এরা অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি দক্ষ, যার কারণে এই প্রতিষ্ঠানগুলোর ইমেজও কিন্তু বৃদ্ধি পায়। বৃহদায়তন উৎপাদন। একটা প্রতিষ্ঠানের উৎপাদন কখন বৃদ্ধি পাবে? যখন তার বিক্রয়ের পরিমাণটাও বৃদ্ধি পাবে। আর বিপণনের মাধ্যমে যেহেতু বিক্রির পরিমাণ বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণটাও অনেক বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি। স্বাভাবিক অর্থে একই ধরনের কথা। দেখো এখানে যে প্রতিষ্ঠানের আয়টা কীভাবে বৃদ্ধি পাবে? যখন একটা প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি হয়, বিক্রয়ের পরিমাণ যখন বৃদ্ধি হবে, আলটিমেটলি তার প্রতিষ্ঠানের আয়ের পরিমাণটাও বৃদ্ধি পাবে। আর আমরা জানি যে বিপণনের কার্যাবলীর মাধ্যমেই কিন্তু বিক্রয়ের পরিমাণটা বৃদ্ধি করা সম্ভব। বিশ্বব্যাপী পরিচিতি। বিপণন কার্যাবলী এখন কিন্তু কোনো একটা নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ না। বিপণন কার্যাবলীগুলো এখন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটা দেশ থেকে তার বিপণন কার্যাবলীগুলো বিভিন্ন দেশে পরিচালিত হচ্ছে। যেমন দেখো আমাদের দেশে অনেক কিন্তু বাইরের কোম্পানি আছে, যেমন ইউনিলিভার, তারপরে সানোফি, তারপরে তোমার যদি বলো আরও বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, গ্রামীণ ফোন। তো এরা কী করছে? এরা কিন্তু আমাদের দেশেও একটা জায়গা দখল করে নিয়েছে, বা ব্যবসায়ের জায়গা দখল করে নিয়েছে। বা আমাদের দেশের আমরা যদি বস্ত্রশিল্পের কথা বলি, কাপড়ের কথা বলি, আমাদের দেশের কাপড়ও কিন্তু বাইরের দেশে অনেক সুপরিচিত। যেমন এখন আমাদের দেশের অনেক পণ্যই কিন্তু বাইরের দেশের ক্রেতারা যখন দেখে যে এই পণ্যটা বা এই কাপড়টা, এই শার্টটা বা এই প্যান্টটা মেড ইন বাংলাদেশের, তখন কিন্তু তারা সেই পণ্যের প্রতি আগ্রহ হয়। তো এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা খুবই ভালো একটা ইমেজ তৈরি করতেছে, আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করছে। তো এটা হচ্ছে বিশ্বব্যাপী পরিচিতি, আর এটা সম্ভব হচ্ছে কি? বিপণন কার্যাবলীর মাধ্যমে। তো আমরা এত সময় আমরা বিপণনের যে গুরুত্বগুলো ছিল এই গুরুত্বগুলো নিয়ে আলোচনা করলাম। তো তোমরা যেটা বাসায় চেষ্টা করবে সেটা হচ্ছে চাহিদা কাকে বলে এবং বাজার কাকে বলে, আর বিপণন কিভাবে বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে।